বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা, রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ। নতুন দেশ গড়তে সবাইকে গণভোটে উদ্বুদ্ধ করার তাগিদ প্রধান উপদেষ্টার। আইসিইউতে চিকিৎসা চলছে বেগম জিয়ার, ব্রিফিংয়ে ডাক্তার জাহিদ। দেশে এই সর্বোচ্চ সেবা নিশ্চিতে কাজ করছে মেডিকেল বোর্ড, যে কোনো প্রয়োজনে নেওয়াও হতে পারে বিদেশে। বিএনপির মতো পরিকল্পনা দিতে পারেনি কেউ, ধানের শেষকে জয়ী করে দেশ রক্ষার আহ্বান তারেক রহমানের। স্বৈরাচারী আমলের গুম খুন আর ফিরতে না দেওয়ার প্রত্যয়। পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ, ভোট করলেও চূড়ান্ত হয়নি দল। ১২৫ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির, অন্য দলের বিদ্রোহীদের স্বাগত জানানোর ঘোষণা। এবং রাজশাহীতে গভীর নলকূপের পাইপে আটকে আছে ২ বছরের শিশু, উদ্ধারের আকুতি পরিবারের। প্রাণপণ চেষ্টা ফায়ার সার্ভিসের, ঘটনাস্থলে শত শত মানুষের ভিড়। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি মনির হোসাইন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করা হয়েছে। এর আগে বুধবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশন। পরে ইসি সচিব জানান, সুষ্ঠু নির্বাচনে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ জানা যাবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়। তফসিল ঘোষণা করবেন সিইসি। এরই অংশ হিসেবে বুধবার বিকেল ৪টায় রেকর্ড করা হয় তফসিল ঘোষণার ভাষণ। পরে গণমাধ্যমকে ইসি সচিব জানান, বৃহস্পতিবার ৩০০ আসনের তফসিল ঘোষণা করবেন সিইসি। ইসির গ্যাজেটেই হবে ভোটের তফসিল। আগামীকাল সন্ধ্যা ৬টার সময় তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এখানে তফসিল ঘোষণা করে দিবেন। এর আগে বেলা 11:30টার দিকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেন এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যান, দেখা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ছিলেন ৪ নির্বাচন কমিশনার এবং ইসি সচিব। ২ ঘন্টার বৈঠকে আলোচনা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে। রাষ্ট্রপতি সুষ্ঠু ভোট আয়োজনে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। দুটো ভোট একই দিনে হওয়ার বিষয়ে, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, এই দুটো বিষয়ে কিভাবে আমরা করব, ব্যালট পেপারগুলো কিভাবে তৈরি করা হচ্ছে, ব্যালট পেপারগুলোর রং কি হবে, ব্যালট পেপার কিভাবে একজন ভোটারকে দেওয়া হবে, ওনাকে বিস্তারিত জানানো হওয়ার পরে উনি বলেছেন যে হ্যাঁ, সন্তোষ প্রকাশ করেছেন। জাতীয় নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন প্রায় ১৩ কোটি ভোটার। ৪২,৭৬১টি ভোট কেন্দ্র চূড়ান্ত করেছে ইসি। জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়ায় ভোটের সময় ১ ঘন্টা বাড়ানো হয়েছে। সময় বাঁচাতে একটি কক্ষে রাখা হয়েছে ২টি গোপন বুথ। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নতুন বাংলাদেশ গড়তে নির্বাচনে ইউএনওদের সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। গণভোটের মাধ্যমে দেশকে স্থায়ীভাবে পরিবর্তনের সুযোগ এসেছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা গণভোটে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে ইউএনওদের নির্দেশ দেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের ইউএনওদের সঙ্গে ভার্চুয়াল মত বিনিময়ে এ নির্দেশনা দেন তিনি। নির্বাচনের বার্তা মাঠ প্রশাসনে পৌঁছে দিতে বুধবার সকালে সারা দেশের উপজেলা নির্বাহী অফিসারদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময়ে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সেখানে উপস্থিত ছিলেন নির্বাচন সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় উপজেলা নির্বাহী অফিসাররা নিজেদের অবস্থান তুলে ধরেন। সেটা মস্ত বড় কথা, তার জন্য প্রস্তুত। প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন সাধারণ নয়, শহীদদের আকাঙ্ক্ষা পূরণের নির্বাচন, যার মধ্য দিয়ে নতুন বাংলাদেশের জন্ম হবে। নতুন বাংলাদেশের ভিত রচনায় মাঠ প্রশাসনের কর্তা হিসেবে ইউএনওদের সঠিক ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি। আমরা নতুন বাংলাদেশ বানাচ্ছি, সেটার পিলার তৈরি করা, সেটার দেয়াল তৈরি করা, সেটার ভিত তৈরি করা,
এই নির্বাচন। যে শিশু জন্ম লাভ করবে নতুন বাংলাদেশ তাদেরকে সঠিক পথে দেশ চালিয়ে নেওয়ার জন্য একটা সুযোগের সৃষ্টি করে দেবে। এ সময় প্রধান উপদেষ্টা গণভোটের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, এর মাধ্যমে দেশকে স্থায়ীভাবে বদলে দেওয়ার সুযোগ এসেছে। সাধারণ মানুষকে গণভোটের ব্যাপারে উদ্বুদ্ধ করতে ব্যাপক প্রচারণা চালানোর পাশাপাশি এর গুরুত্ব বুঝে ভোট দিতে বিশেষ কর্মসূচি হাতে নেওয়ার নির্দেশনা দেন তিনি। নির্বাচনের দিন গণভোটটা সুন্দরভাবে হয়, বিপুলভাবে হয়, শুধু সুন্দর হলে হবে না, বিপুলভাবে হতে হবে। এবং নির্বাচনের দিন, গণভোটের দিন এই লম্বা ফিরিস্তি পড়ার সময় হবে না, তখন আগের থেকে তাকে পড়াবে, ভাই আগে পড়ে আসেন, আপনি ওই দিন আর সময় পাবেন না পড়ার, মন ঠিক করে আসেন। ভোট কেন্দ্রে নারী ও বয়স্ক নাগরিকদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বিশেষভাবে জোর দেওয়ার নির্দেশ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ট্যাকেল করার চেষ্টা করেছে, একটা ঘটনা ঘটে যাচ্ছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সিসিইউ থেকে আইসিইউতে স্থানান্তর করা হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এমনটা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম জিয়া। রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের তিনি আরও জানান, এখনই বিদেশ নেওয়া সম্ভব হচ্ছে না বিএনপি চেয়ারপারসনকে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে 18 দিন ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত। সিসিইউ থেকে নেওয়া হয়েছে আইসিইউতে, তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন বিএনপি নেত্রী। মেডিকেল বোর্ডের 4 দিন পর বুধবার রাত 8:30টায় বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সবশেষ অবস্থা নিয়ে গণমাধ্যমে ব্রিফ করেন মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। জানান, এখনো বিদেশে নেয়ার মতো অবস্থা নেই বেগম জিয়ার। এভারকেয়ার হাসপাতালেই চলবে চিকিৎসা। তবে জানান, তার শারীরিক অবস্থা যাত্রা উপযুক্ত হলে বিদেশে নেওয়া হতে পারে। এখানে রেখেও সকল পর্যায়ের চিকিৎসকদের দেশে বিদেশের তাদের পরামর্শক্রমে ওনার চিকিৎসা অব্যাহত রয়েছে এবং আমরা খুবই আশাবাদী, মেডিকেল বোর্ডের সম্মানিত সকল সদস্যরাও আশাবাদী যে ওনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে এবং পরবর্তীতে হয়তো ওনাকে যে কোনো সময়ে প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে। তিনি আরো বলেন, সংকটাপন্ন মানুষের জন্য যেমন চিকিৎসা প্রয়োজন তেমন সেবাই দেয়া হচ্ছে বেগম জিয়াকে। মেডিকেল বোর্ডের আপ্রাণ চেষ্টায় যে চিকিৎসা, তাতে সাড়াও দিচ্ছেন তিনি। চিকিৎসা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন। ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছে সেটি উনি গ্রহণ করতে পারছেন এবং সেটি উনি নিয়ে সত্যিকার অর্থে রেসপন্স করছেন। দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা চলছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান বুধবার বিকেলেও তার চিকিৎসা কার্যক্রম তদারকিতে আসেন। এদিন বেগম জিয়ার খোঁজখবর নিতে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টাও। দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। গত 23 নভেম্বর এভারকেয়ারে ভর্তি হন তিনি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বিএনপির মতো কোনো দল দেশ গড়ার পরিকল্পনা দিতে পারেনি উল্লেখ করে তারেক রহমান বলেছেন, আগামী ভোট যুদ্ধে ধানের শেষকে জয়ী করে দেশ রক্ষা করতে হবে। স্বৈরাচারী আমলের গুম, খুন আর ফিরতে না দেওয়ার প্রত্যয় জানিয়েছেন তিনি। জাতীয় নির্বাচন সামনে রেখে দেশ গড়ার পরিকল্পনা নিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচি বিএনপির। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ৪র্থ দিনের আয়োজনে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের অন্যতম প্রায়োরিটি স্বৈরাচারী আমলের গুম, খুন আর ফিরতে না দেওয়ার প্রত্যয় জানিয়ে তারেক রহমান বলেন, ভিন্ন আদর্শ থাকলেও সব রাজনৈতিক দলের অধিকার রক্ষার দায়িত্ব বিএনপির। বাংলাদেশের সব মানুষ যে আমাদের আদর্শে বিশ্বাসী হবেন তা না, অন্য আদর্শেও থাকতে পারে। বিনা বাক্য ব্যয়ে আমরা বলতে পারি, ইয়েস, আমার যেমন অধিকার আছে আমার রাজনৈতিক আদর্শ জনগণের সামনে তুলে ধরার, একইভাবে আমার কর্তব্য, আমার দায়িত্ব হচ্ছে আরেকজন যখন, আরেকটি দল, আরেকটি ব্যক্তি যখন তার রাজনৈতিক আদর্শ বিশ্বাস উপস্থাপন করবে, সেটি যাতে সে করতে পারে, নিরাপদে করতে পারে, নিরাপত্তার সাথে করতে পারে। একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার দায়িত্ব হচ্ছে সেটি নিশ্চিত করা।
দেশ গড়ার ভাবনা তুলে ধরে তারেক রহমান বলেন, রাজনৈতিক দলের তর্ক বিতর্কে শুধু জনগণই নয়, তিনি নিজেও বিরক্ত। দেশ রক্ষায় ধানের শীষকে জয়ী করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মানুষ যে তর্ক বিতর্ক কথা ঝগড়াঝাঁটি শুনতে শুনতে বিরক্ত, আমার নিজেরই বিরক্ত লাগে মাঝে মাঝে। এই যেসব কথাবার্তা আমার নিজেরই বিরক্তি লাগে, তাহলে বুঝেন সাধারণ মানুষের কতটা বিরক্ত লাগতো। তুমি রাজনৈতিক দল, তুমি নিজেকে ডিমান্ড করছো তুমি বাংলাদেশের জনপ্রিয় দল, তাহলে বলো তুমি আমার জন্য কি করবে, তোমাকে যদি আমি সুযোগ দেই। আমার তো মনে হয় মানুষ বোধহয় এখন সোজা স্ট্রেট কাট এই কথাই বলছে। সামনে যে নির্বাচন, এই নির্বাচনে আমরা জনগণের রায় চাই, জনগণের সমর্থন চাই। ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এবং সবার আগে বাংলাদেশ, নো কম্প্রোমাইজ। এর আগে একই কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সংস্কারকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি ভাবছে অনেকে। একটা সংস্কার ওনারা খুব শিওর হয়ে জানেন যে তাদেরকে এমন একটা সংস্কার করতে হবে যে সংস্কারটা করলে তারা ক্ষমতা যেতে পারবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। পদত্যাগ করলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার সন্ধ্যায় ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা। এর আগে সচিবালয়ে আসিফ মাহমুদ জানান, আগামী নির্বাচনে প্রার্থী হলেও কোন দল থেকে অংশ নেবেন তা এখনও সিদ্ধান্ত হয়নি। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন। নির্বাচনে অংশ নিতে তফসিল ঘোষণার আগের দিন পদত্যাগ করলেন এই দুই উপদেষ্টা। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্রিফিংয়ে জানান, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের পদত্যাগ কার্যকর হবে। তাদের দপ্তরের দায়িত্ব কারা পাবেন তা ঠিক করবেন প্রধান উপদেষ্টা। তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিকেল 5টা নাগাদ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে। এর আগে বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, আগামী নির্বাচনে অংশ নেবেন তিনি, তবে কোন আসন বা কোন দল থেকে প্রার্থী হবেন তা স্পষ্ট করেননি। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব সেটা পরবর্তী ডিসকাশন। ইতিমধ্যে আমি সম্পদের হিসাব বিবরণী আজকে সকালেই দাখিল করেছি এবং আমার যে কূটনৈতিক পাসপোর্ট আছে সেটাও আমি ক্যান্সেল করেছি। শেখ হাসিনার সরকার পতনের পর 2024 সালের 8 আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে প্রথমে যুব ক্রীড়া ও শ্রম মন্ত্রণালয় এবং পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান আসিফ মাহমুদ। একই বছরের 10 নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর চলতি বছরের 26 ফেব্রুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব নেন মাহফুজ আলম। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে প্রথম ধাপে 125 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে এনসিপি। ঢাকা 11 আসন থেকে নির্বাচন করবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, আক্তার হোসেন রংপুর 4, সার্জিস আলম পঞ্চগড় 1 এবং হাসনাত আবদুল্লাহ কুমিল্লা 4 আসন থেকে লড়বেন। দলটির নেতারা জানান, জুলাই চেতনা ধারণ করে এবং সংস্কারের পক্ষে অন্য দলের বিদ্রোহী প্রার্থীদের স্বাগত জানাবে এনসিপি। তবে এখনও নির্বাচনের পরিবেশ সন্তোষজনক নয় বলেও জানান তারা। দেশে বইছে নির্বাচনী হাওয়া, আসনগুলোতে নিজ নিজ প্রার্থীর নাম ঘোষণা করছে রাজনৈতিক দলগুলো। বুধবার সকালে রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 125 প্রার্থীর নাম ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জানানো হয়, ঢাকা 11 থেকে ভোটে লড়বেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া সদস্য সচিব আক্তার হোসেন রংপুর 4, সার্জিস আলম পঞ্চগড় 1, হাসনাত আবদুল্লাহ নির্বাচন করবেন কুমিল্লা 4 আসন থেকে। রংপুর 4 আমি নিজে। অন্যদের মধ্যে ঢাকা 18-তে নাসির উদ্দিন পাটোয়ারি, নরসিংদী 2 সারোয়ার তুষার, নোয়াখালী 6 আব্দুল হান্নান মাসুদ ও ঢাকা 9 আসন থেকে ভোটের লড়াই করবেন তাসনিম জারা। তালিকায় চমক হিসেবে নাম আছে জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা খোকন চন্দ্র বর্মনের।
জুলাই চেতনা ধারণ করে এবং সংস্কারের পক্ষে থাকা অন্য দলের বিদ্রোহী প্রার্থীদের স্বাগত জানাবে এনসিপি। কোন ধরনের অভিযোগ আসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যাচাই বাছাই করে মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করবে। ধাপে ধাপে 300 আসনেই প্রার্থী ঘোষণা করা হবে জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, এখনো সন্তোষজনক নয় নির্বাচনী পরিবেশ। বিভিন্ন শ্রেণী পেশার সবকিছু সমন্বয় আমরা করব। আমরা প্রাথমিক এই 125-এর তালিকায় সেই রেশিওটা মেনটেন করার চেষ্টা করেছি। প্রার্থী তালিকায় কৃষক, শিক্ষাবিদ, পেশাজীবী, জুলাই যোদ্ধা থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষদের প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানান এনসিপি নেতারা। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। মানবাধিকার রক্ষায় শুধু আইন নয়, প্রাতিষ্ঠানিক বাস্তবায়নও জরুরি। রাজধানীতে মানবাধিকার দিবসের অনুষ্ঠানে 3 উপদেষ্টা আরও বলেন, রাজনৈতিক দল ক্ষমতায় এলেও তত্ত্বাবধায়ক সরকার ও বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না। তবে পুলিশ কমিশন সংস্কার করতে না পারাকে অন্যতম ব্যর্থতা হিসেবেও চিহ্নিত করেন তারা। প্রত্যাশা করেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফিরবে দেশ। সবার জন্য ন্যায় বিচার ও অগ্রাধিকারের প্রতি বাংলাদেশের অঙ্গীকার শক্তিশালীকরণ শীর্ষক অনুষ্ঠানে আয়োজন করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি। আয়োজনে যোগ দেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। কথা বলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার ও সুইজারল্যান্ডের রাজনৈতিক বিভাগের প্রধান। তাদের প্রত্যাশা, নির্বাচিত সংসদ নতুন মানবাধিকার কমিশন অধ্যাদেশ অনুমোদন করে সাংবিধানিক ভিত্তি দেবে। কার্যকর বাস্তবায়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর কেন্দ্রে রয়েছে জাতীয় মানবাধিকার কমিশন সংস্কারের নতুন অধ্যাদেশ। আমরা মনে করি পরবর্তী নির্বাচিত সরকার এই কমিশনের আইনি ভিত্তি দেবে। বাংলাদেশি গভর্নমেন্ট, the UNDP, সিভিল সোসাইটি মানবাধিকার সুরক্ষা এবং বিচার প্রাপ্তির সুযোগ নিশ্চিতে সাম্প্রতিক যে আইনগত, নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার হয়েছে সেগুলো পর্যালোচনা জরুরি। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পথে বাংলাদেশের এই যাত্রায় মানবাধিকার সম্মত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণপূর্ত ও পরিবেশ উপদেষ্টা বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফিরবে দেশ। আগামী রাজনৈতিক নেতৃত্ব দেশটাকে কিভাবে পরিচালিত করে তার উপর অনেক কিছুই নির্ভর করবে, কিন্তু আগামী রাজনৈতিক নেতৃত্ব কিন্তু আমি মনে করি বাক স্বাধীনতার যেই ক্ষেত্রটা আমরা তৈরি করে দিয়েছি, আগামী রাজনৈতিক নেতৃত্ব আনচ্যালেঞ্জড কোনো রকম অ্যাকাউন্টেবিলিটি ছাড়া কাজ করে ফেলবে, সেই সুযোগটা সকলের জন্যই সীমিত হয়ে আসছে। 2টা বিষয় আমার কাছে মনে হয়েছে আমরা করে যেতে পারলে ভালো হতো, না হলে আগামী সরকারের উপরে থাকবে। একটা হচ্ছে ভিকটিম অ্যান্ড উইটনেস প্রোটেকশন অ্যাক্ট, দ্বিতীয়ত হিউম্যান রাইটস ডিফেন্ডার্স প্রোটেকশন অ্যাক্ট, যার আওতায় সাংবাদিকরা রয়েছেন। আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক দল ক্ষমতায় এলেও তত্ত্বাবধায়ক সরকার ও বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না। আমরা যখন আপনার রিফর্মের কথা বলি, আমাদের মধ্যে কমন একটা হতাশা কাজ করে যে নেক্সট যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তখন কি হবে, এগুলো তো সব হারায় যাবে। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি 2টা জিনিস হারাবে না। আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট থাকবে, আমাদের বিচার বিভাগের স্বাধীনতা থাকবে। এটা আমাদের হিউম্যান রাইটস অ্যাডভান্সমেন্টের জন্য বড় গ্যারান্টি। বক্তারা বলেন, সরকার আইন করলেও প্রাতিষ্ঠানিক বাস্তবায়ন না হলে মানবাধিকার রক্ষা করা কঠিন হবে। চূড়ান্তকরণের দিকে এগিয়ে যাই। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মানবাধিকার ইস্যুতে কোনো বিদেশি নিষেধাজ্ঞার শঙ্কা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের তিনি জানান, গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর বিলুপ্তির কোনো সুযোগ নেই। ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে রাজি না হলে বাংলাদেশের কিছু করার নেই বলেও মন্তব্য করেন উপদেষ্টা। 24শে জুলাই অভ্যুত্থানের পর ঢাকা সফর করে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। পরে চলতি বছর ফেব্রুয়ারিতে প্রকাশ করা হয় রিপোর্ট। ওই রিপোর্টে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং পুলিশের এলিট ফোর্স র্যাব বিলুপ্তির সুপারিশ করে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এ বিষয়ে বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ডিজিএফআই এর মতো সংস্থা পৃথিবীর সব দেশে আছে। জাতিসংঘের সুপারিশে তা বিলুপ্ত করার সুযোগ নেই। আর র্যাব প্রসঙ্গে বলেন, যথেষ্ট উন্নতি করেছে সংস্থাটি। র্যাব এর কাজে স্পষ্টতই অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, এটা সবাই স্বীকার করে। 15 বছরে র্যাব যা কাজ করছিল সেই তুলনায় এখন কমপ্লেন থাকতে পারে কিছু, কিন্তু ডেফিনেটলি অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। একদিনও সব শেষ হয়ে যায় না, এটাও আমরা জানি। কিন্তু এই সরকারের প্রচেষ্টার কোনো অভাব নেই যে কারোর মানবাধিকার এভাবে লঙ্ঘিত না হয়, যেন গুম না হয়, যেন বিচার গঠিতভাবে যেন হত্যা করা না হয়। সে ব্যাপারে আমাদের কমিটমেন্ট 100% আছে। ডিজিএফআই এর মতো প্রতিষ্ঠান পৃথিবীর প্রত্যেকটা দেশে আছে,
এটা তারা বললেই তো হবে না। 40টা রিকমেন্ডেশন তারা দিয়েছে, যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হবে আমাদের এবং আমাদের পরের সরকারের কাছে, তারা সেগুলো করবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রত্যাপনে রাজি হতে হবে ভারতকে, আর বাংলাদেশের ফেরত যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। করণীয় তেমন কিছু আসলে নেই, কারণ ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে করতে হবে। রাজি না হলে আসলে তো করার কিছু না, আমরা রাজি করানোর চেষ্টা করতে থাকতে পারি। আমার থার্ড কান্ট্রি সেটেলমেন্ট এটাও তো আমার কিছু করার নেই, বাংলাদেশেও খুব বেশি কিছু করার নেই। আমরা তো চাই যে উনি ফেরত আসুক। না, আমি ওরকম কিছু নেই, তবে শুনেছি আপনারা যেরকম শুনেছেন এরকম। ভুল তথ্যের কারণে ভিসা দিচ্ছে না অনেক দেশ বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমার জানার মধ্যে আর কোনো দেশ নেই যেখানে এই পরিমাণ ফেক ডকুমেন্টস তৈরি হয়। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বিদেশি আইনজীবী নিয়োগ চান আনিসুল হক ও সালমান এফ রহমান। যুক্তরাজ্য থেকে দুজন আইনজীবী আনতে ট্রাইব্যুনালে আলাদা দুটি আবেদন করেন তারা। চিফ প্রসিকিউটর বলেছেন, বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ রয়েছে, তবে সেটি আইনি শর্ত সাপেক্ষে। এদিকে আরেক মামলায় সজীব ওয়াজেদ জয়কে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আনুষ্ঠানিক বিচার শুরুর আগে বিদেশি আইনজীবী নিয়োগ চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান। বুধবার জুলাই হত্যাযজ্ঞের মামলায় হাজির করা হয় আনিসুল ও সালমানকে। তাদের পক্ষে যুক্তরাজ্য থেকে দুইজন আইনজীবী আনার আবেদন করা হয়। এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে 17 ডিসেম্বর। বিদেশি আইনজীবী নিয়োগ করতে হলে ট্রাইব্যুনালের পারমিশন নিয়ে বাংলাদেশ বার কাউন্সিলে অ্যাপ্রোচ করতে হবে। বিদেশি আইনজীবী নিয়োগ করার বিধান আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টে রাখা হয়েছে, কিন্তু সেটা একটা শর্ত জুড়ে দেয়া আছে। এদিন ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞে সহায়তা, লাশ ও আলামত গুমের মামলায় হাজির করা হয় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। আর উপস্থিত না থাকায় হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। জয় বিদেশি নাগরিকত্ব গ্রহণ করলেও তার বিচারে কোনো বাধা নেই বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। গোটা দুনিয়ার কাছ থেকে এই গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেছিল, সেটার মাস্টারমাইন্ড কিন্তু সে সজীব ওয়াজেদ জয়। এই পরিকল্পনার বাস্তবায়ন করেছেন জুনায়েদ আহমেদ পলক। সুতরাং তার বিচার আইন অনুযায়ী বাংলাদেশের আদালতে হবে, এটা আইনে খুব সুস্পষ্টভাবে বলা আছে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও 2 জন। এ নিয়ে মামলায় সাক্ষ্য দিলেন 24 জন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে পরিত্যক্ত গভীর নলকূপের মুখ খোলা পাইপে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাজ্জাদকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস। স্বজনরা জানান, বুধবার দুপুর 2টার দিকে খেলার সময় প্রায় 30 ফুট গভীর পাইপে পড়ে যায় শিশুটি। দীর্ঘদিন ধরে গভীর নলকূপের পাইপ খোলা রাখায় বরেন্দ্র কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাকে আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর। চলছে উদ্ধার তৎপরতা, উদ্বেগ, উৎকণ্ঠা। প্রিয় সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষায় বাবা মা, যেন শেষ হচ্ছে না অপেক্ষার প্রহর। পরিত্যক্ত গভীর নলকূপের খোলা পাইপে পড়ে গেছে 2 বছরের শিশু সাজ্জাদ। বুধবার দুপুর 2টার দিকে রাজশাহীর তানোরের কোয়েলহাট এলাকায় বাড়ির সামনে খেলছিল শিশু সাজ্জাদ। এক পর্যায়ে গভীর নলকূপের পাইপের ভেতর পড়ে যায় সে। বিষয়টি তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে জানায় স্থানীয়রা। প্রতিবেশী হিসেবে আমাদেরও জান পাচ্ছে, বাচ্চাটা কতক্ষণ থেকে এই যে ফায়ার সার্ভিস এতই করছে, আমরা কোথাও থামতে পারছি না গ্রামের মানুষ হিসাবে। আল্লাহর কাছে আমিও চাই যে তাড়াতাড়ি যেন বাচ্চাটা উদ্ধার হয়। মাও ওখানে ছিল, ওরাও ধরেছিল, ওই খাদের মধ্যে লাড়া টাড়া আসলো, বাচ্চাটা ওখানে গেজার পড়ে গেছে। এভাবেই হোক চেষ্টা করে উদ্ধার করতে হবে, না হলে তো বাচ্চাটা তো মারা যাবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। পাইপের ভেতর বিশেষভাবে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয়। এসকেভেটর দিয়ে মাটি সরিয়ে গভীরে প্রবেশের চেষ্টা করা হয়। এটা বেশি গভীর আর কি, এটা আমরা পেয়েছি। বাচ্চাটা যত দুর্বল হয়ে গেছে, অনেকক্ষণ আছে, ছোট বাচ্চা, 2 বছরের বাচ্চা। এখন আপাতত আমরা কোনো বাচ্চার আওয়াজ এখন পাই নাই। তারপর আমরা যেহেতু আমাদের এই যে এয়ার ব্লোয়ার মেশিনের সাহায্যে বাচ্চাকে শ্বাস প্রশ্বাসটা যাতে স্বাভাবিক
থাকে। দীর্ঘদিন ধরে গভীর নলকূপের পাইপ খোলা রাখার ঘটনায় জড়িত বরেন্দ্র কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এক্সকেভেটর প্রায় 4-5 ঘন্টা কাজ করার পর এখন 25 ফিট পর্যন্ত খনন করেছে। আমি আশা করি আরো 15 ফিট অর্থাৎ প্রায় 40 ফিট গভীরে গেলে আমরা ভিকটিমের দেখা পাবো। মেডিকেল টিমও চলে এসেছে, অ্যাম্বুলেন্স সহ, যেন বাচ্চাটাকে উদ্ধার করতে পারলে বের করলে সাথে সাথে যেন তার যে প্রাথমিক চিকিৎসা প্রয়োজন আমরা যেন সেটা সাথে সাথে দিতে পারি। যদি এখানে কোনো আইনের বার্তায় যদি কেউ করে থেকে থাকে তাহলে তো অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সেচ প্রকল্পের জন্য গত 1 বছর আগে পরীক্ষামূলকভাবে গভীর পাইপ বসানো হয়েছিল, তবে সেচ কাজের জন্য হয়নি চালু। সময় সংবাদ, রাজশাহী। রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যার ঘটনায় অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে ঝালকাঠির নলছিটি থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার মা মেয়েকে হত্যা করে অভিযুক্ত আয়েশা স্কুল ড্রেস পরে ভবন থেকে বের হয়ে যান। এরপর নিজের অবস্থান পরিবর্তন করেন একাধিকবার। অবশেষে নলছিটি থেকে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ আভিযানিক দল। প্রাথমিক পর্যায়ে আমানতকারীদের 2 লাখ টাকা ফেরত দিতে কোনো সংকট হবে না বলে নিশ্চিত করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ডক্টর আইয়ুব মিয়া। গভর্নরের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি জানান, 5 ব্যাংকে এক ছাতার নিচে আনা জটিল প্রক্রিয়া হলেও দ্রুত বেগে কাজ চলছে। 3 বছরের মধ্যেই ব্যাংকটি ঘুরে দাঁড়াবে জানিয়ে আমানতকারীদের আস্থা রাখার আহ্বান জানান তিনি। নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হলেও সবার উদ্বেগ, এখনও ব্যাংকের টাকা মিলছে না আমানতের। স্বাভাবিক লেনদেনেও আছে স্থবিরতা। এরই মধ্যে সরকারের বরাদ্দ 20,000 কোটি টাকা পেয়েছে ব্যাংকটি, তবে ব্যাংক পরিচালনায় এখনও পায়নি নতুন কর্মকর্তা। ফলে 5 ব্যাংকের প্রশাসকদের সাথেই বৈঠকে বসছেন নতুন চেয়ারম্যান ডক্টর আইয়ুব মিয়া। আজ বাংলাদেশ ব্যাংকে বৈঠক শেষে তিনি জানান, 5 ব্যাংককে একই ছাতার নিচে নিয়ে আসা জটিল প্রক্রিয়া। অডিটের মাধ্যমে ঋণ গ্রহণকারী ও আমানতকারী শ্রেণীকরণ, ব্যাংকের মূলধন ও ঘাটতি নিরূপণ করে সব আমানতকারীদের স্বার্থের হিসেব করা জটিল প্রক্রিয়া। ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনের কতগুলো বিষয়, অ্যাকাউন্টিং, এটা ওটা ইত্যাদি সব জিনিসগুলো, ইভেন অডিটিং, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়ে গেছে। ডিজিটাল সিস্টেম 5টাকে কাস্টমাইজ করে একটাই নিয়ে আসা, এটাও একটু সময় সাপেক্ষ ব্যাপার। ফলে এই দ্রুত দেওয়ার জন্য একটা মধ্যবর্তী একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। 3 বছরের মধ্যেই ব্যাংকটি ঘুরে দাঁড়াবে জানিয়ে আমানতকারীদের আস্থা রাখার আহ্বান চেয়ারম্যানের। এছাড়া প্রাথমিক পর্যায়ে আমানতকারীদের 2 লাখ টাকা ফেরত দিতে কোনো সংকট হবে না বলেও নিশ্চিত করেন তিনি। আতঙ্কের কোনো বিষয় নেই, আতঙ্কটা আমরা পার হয়ে চলে আসছি। এখন আমরা আশা করি এখন আরো নিরাপদ এবং আমরা একটা ভালো দিনের দিকে আমরা অগ্রসর হচ্ছি। আমরা আশা করছি 3 বছরের মধ্যে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। আসছে সপ্তাহে নবগঠিত ব্যাংকের প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহানের বিরুদ্ধে ন্যাশনাল ব্যাংকের 600 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। বুধবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, এই মামলায় আহমেদ আকবর সোবাহানের 2 ছেলে সহ 16 জনকে আসামি করা হয়েছে। দুদক জানায়, বসুন্ধরা গ্রুপভুক্ত প্রতিষ্ঠানকে আলাদা দেখিয়ে একক সীমা অতিক্রম করে ঋণ দেয়া হয়। এদিকে মালয়েশিয়ার শ্রম বাজারে জনশক্তি রফতানির ক্ষেত্রে সরকার নির্ধারিত অর্থের চেয়ে কয়েক গুণ বেশি অর্থ আদায়ের মাধ্যমে 4,500 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে 60 রিক্রুটিং এজেন্সির মালিক ও কর্মকর্তা সহ 124 জনের বিরুদ্ধে পৃথক 7টি মামলা করেছে দুদক। 16 ডিসেম্বর এনইআইআর চালু হলেও অবৈধ মোবাইল ফোন বিক্রির জন্য 3 মাস অতিরিক্ত সময় পাচ্ছেন ব্যবসায়ীরা, যেন তারা মজুত বা আমদানি প্রক্রিয়ায় থাকা মোবাইল ফোন বিক্রি করতে পারেন। তবে সিদ্ধান্ত না মেনে কারওয়ান বাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করেন সাধারণ দোকানিরা। এনইআইআর সিস্টেম সংস্কারের দাবিতে রাস্তা বন্ধ করে মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ঘেরাও। এরপর দফায় দফায় চলে বৈঠক। এত কিছুর পরেও পূর্ব ঘোষিত সময় অর্থাৎ 16 ডিসেম্বর থেকেই এনইআইআর সিস্টেম চালু করতে যাচ্ছে সরকার।
তবে ব্যবসায়ীদের দাবি প্রেক্ষিতে আরও 3 মাস অর্থাৎ মার্চ পর্যন্ত অবৈধ মোবাইল ফোন বিক্রির সুযোগ দিচ্ছে সরকার। বুধবার বিকেলে সচিবালয়ে মোবাইল উৎপাদক, বিটিআরসি ও মোবাইল ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে বসে টেলিযোগাযোগ মন্ত্রণালয়। বৈঠক শেষে মোবাইল ব্যবসায়ীরা জানান, মার্চ পর্যন্ত দেশে মজুদ থাকা আনঅফিসিয়াল ফোন গ্রাহকরা কিনলে তা বন্ধ হবে না। এই 3 মাসের ভিতরও যে আমদানিটা আসবে এই ডিভাইসগুলো অটোমেটিক রেজিস্ট্রেশন নিয়ে নেবে। তবে এই গ্রেস পিরিয়ডের পরে যদি কোনো ডিভাইস অ্যাক্টিভেশন হয় সেটার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রয়োজন হবে। তবে মার্চের মধ্যে লাইসেন্স নেওয়া সহ বৈধভাবে আমদানির যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার শর্ত দেওয়া হয়েছে। আমরা লাইসেন্স করতে এবং ইম্পোর্ট করতে যে প্রক্রিয়াটা এটা করতেও 3 মাস 4 মাস লেগে যায়। আমরা 6 মাস নিয়ে অনেক দস্তাদস্তি করছি, যেহেতু উনি বলতেছে আমাদের হাতেও টাইম নেই। নেতারা সরকারের সিদ্ধান্ত মানলেও সন্ধ্যা থেকে রাজধানীর কারওয়ান বাজার অবরোধ করে বিক্ষোভ শুরু করেন দোকানিরা। সৃষ্টি হয় যানজট। ওনাদের কাছে যেটা পাস করছে সেটা আমাদের কাছে যৌক্তিক মনে হচ্ছে না। তারা চাপে পড়ে মানছে, কিন্তু আমরা তো চাপে পড়ে মানি নাই, আমরা তো রাজপথে আছি। 2 ঘন্টার সড়ক অবরোধ বিক্ষোভ শেষে রাত 8টার দিকে দাবির বিষয়ে কোনো ঘোষণা ছাড়াই চলে যান বিক্ষোভকারীরা। স্বাভাবিক হয় যান চলাচল। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে লাল পতাকা মিছিল করেছেন শ্রমিক কর্মচারীরা। বন্দর ইজারা দিলে দেশের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়বে বলে দাবি করেন তারা। সিদ্ধান্ত থেকে সরে না এলে সারা দেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শ্রমিকদের। লাল পতাকা হাতে গণমিছিলে উত্তাল চট্টগ্রাম বন্দর। শ্রমিক কর্মচারীরা বলছেন, কোনোভাবে বিদেশিদের হাতে দেয়া যাবে না নিউ মরিক কন্টেইনার টার্মিনাল। বুধবার সকালে চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট মোড় থেকে লাল পতাকা হাতে মিছিল বের করেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। প্রতিবাদী স্লোগানে মুখর রাজপথ। মিছিলটি আগ্রাবাদে পৌঁছালে বাধা দেওয়ার অভিযোগ উঠে পুলিশের বিরুদ্ধে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। শ্রমিকদের অভিযোগ, বিদেশিদের ইজারা দিতে তড়িঘড়ি করছে সরকার। গোপন রাখা হয়েছে লালদিয়া চুক্তির বিষয়বস্তুও। বন্দর ইজারা দিলে দেশের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে দাবি তাদের। দ্রুত এই সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানান তারা। দিল্লি আসে 250 কোটি টাকা কারা চাঁদানে, এটার গডফাদার হচ্ছেন আপনারা। আপনারা হিসাব দিতে হবে, নাইলে আপনাদের বিরুদ্ধে শ্রমিক কর্মচারীরা কঠোর কর্মসূচি নেবে। এটা আমরা কোনো অবস্থাতেই আমরা মেনে নিব না। আমরা চাচ্ছি আজকে এটা পরিচালনা করতেছেন নৌবাহিনী, আমাদের মাধ্যমে নৌবাহিনীর মাধ্যমে পরিচালনা হোক, কিন্তু আমরা বাইরের কারোকে এটা দিব না। এই সময় বন্দরের ঘুষ লেনদেন নিয়ে নৌ উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ জানান শ্রমিক কর্মচারীরা। সময় সংবাদ, চট্টগ্রাম। সারা দেশে জেঁকে বসেছে শীত, সেই সঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। শীতে জবুথবু উত্তরাঞ্চল, ঘন কুয়াশায় বাইরে বের হওয়াটাই যেন দায়। ভোররাত থেকে দুপুর পর্যন্ত তাপমাত্রা কম থাকায় তীব্র ঠান্ডা অনুভব হচ্ছে। শীতের পোশাক পরেও হিম হাত পা, বেশি দুর্ভোগে শ্রমজীবী মানুষেরা। সকালবেলাও ঠান্ডা এবং বিকেল টাইমে কাপড়ের কাজ করতে হয় পেটের দায়। একদিন ধরে খুবই ঠান্ডা পড়ছে, মোটা কাপড় চোর পরি, তাও শীতে বাতাসে শীত লাগে, তাও কষ্ট করে কাজ করবার নাকি আশা লাগে। গাড়ির মধ্যে বসে থাকা লাগে, লোকজন হয় না, কাম কাজও নাই, কিভাবে এখন চলাফেরা করব। পাহাড়েও শীতের আগমনী বার্তা। ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হয়ে রাঙ্গামাটির হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা। ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টজনিত রোগে সবচেয়ে বেশি ভুগছেন বয়স্ক ও শিশুরা। সবাইকে সচেতন থাকার তাগিদ চিকিৎসকদের। প্রতি বছরের নাই ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, রোটাভাইরাল, ডায়রিয়া এগুলো কিছুটা বৃদ্ধি পেয়েছে, যেটা আসলে অ্যালার্মের কিছু না। আমরা সার্বিকভাবে সম্পূর্ণ সেবা দিয়ে যাচ্ছি। রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের তথ্য মতে বর্তমানে গড়ে 150 থেকে 170 জন রোগী চিকিৎসাধীন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার প্রস্তাব পাশ করেছে পাঞ্জাব অ্যাসেম্বলি। প্রস্তাবে দাবি করা হয়, ইমরান খান রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়ে দেশে বিশৃঙ্খলা তৈরি করছেন। ইমরান খানের সঙ্গে দেখা সাক্ষাতের ওপর নিষেধাজ্ঞা দেয় আদিয়ালা জেলের বাইরে অবস্থান নিয়েছে তার বোন সহ দলের নেতাকর্মীরা।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে রাজনৈতিক টানাপোড়েন নতুন মাত্রায় পৌঁছেছে। সম্প্রতি ইমরান খানকে পাকিস্তানের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যা দেন দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বা আইএসপিআর এর মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী। জবাবে পাকিস্তান তেহরিকে ইনসাফ এই মন্তব্যকে অযৌক্তিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে আখ্যা দেয়। পাকিস্তানের সরকার ও পিটিআই এর এই মুখোমুখি অবস্থানে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইমরান খান ও তার দল পিটিআইকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার প্রস্তাব পাশ করেছে পাঞ্জাব অ্যাসেম্বলি। প্রস্তাবে অভিযোগ করা হয় ইমরান খান রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা ছড়াচ্ছেন। পিটিআই এমপিরা বয়কট করায় তাদের অনুপস্থিতিতেই প্রস্তাবটি পাশ হয়। ইমরান খানের কারামানবিক পরিস্থিতি নিয়েও দেশজুড়ে বিতর্ক তুঙ্গে। পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের কাছে অবস্থান ধর্মঘট শুরু করেছেন ইমরান খানের বোন আলেমা খান। পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী ইমরানের সঙ্গে আবারও দেখা করতে অস্বীকৃতি জানানোর পর তিনি অবস্থান ধর্মঘট শুরু করেন। এর আগে ইমরান খানের বোনরা অভিযোগ করেন তাকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে না এবং মানসিক নির্যাতন করা হচ্ছে। উজমার সর্বশেষ সাক্ষাৎ ছিল মাত্র 20 মিনিটের, যা অনুমতি পেতে লেগেছিল প্রায় 1 মাস। পিটিআই এর চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান হুঁশিয়ারি দিয়ে বলেছেন পিটিআই প্রতিষ্ঠাতা কখনোই মাইনাস হতে পারেন না। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন এখনো ইমরান পাকিস্তানের মানুষের সমর্থিত একটি প্রধান রাজনৈতিক শক্তির নেতা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুদ্ধক্ষেত্রে রাশিয়া ইউক্রেনের চেয়ে অনেক এগিয়ে আছে উল্লেখ করে জেলেনস্কির কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেন যুদ্ধবন্ধে ইউরোপীয় নেতাদের কোনো ভূমিকা নেই। এদিকে লন্ডনে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি জানান মস্কোর কাছে কোনো ভূখণ্ড ছেড়ে না দেওয়ার অবস্থান বজায় রেখে হোয়াইট হাউসে নতুন শান্তি প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। ইউক্রেন যুদ্ধ বন্ধে শুরু থেকে ইউরোপ ও যুক্তরাষ্ট্র বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তবে এবার এই যুদ্ধ বন্ধে ইউরোপের ভূমিকা পুরোপুরি খারিজ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে ইউরোপীয় নেতাদের দুর্বল ও দিশেহারা হিসেবে আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন এই নেতারা শুধু কথায় বলে যাচ্ছেন, তবে যুদ্ধ থামাতে কোনো উদ্যোগ নিচ্ছেন না। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন এখনই শান্তি চুক্তিতে সম্মত না হলে বড় বিপদে পড়বে জেলেনস্কি। একই সঙ্গে ইউক্রেনের সাধারণ নির্বাচনের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। সোমবার ইউরোপীয় ও ন্যাটো নেতাদের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি আরও জানান ইউক্রেন রাশিয়ার কাছে কোনো ভূখণ্ড হস্তান্তর করবে না। জেলেনস্কি এও জানান ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইউক্রেনের টিকে থাকা সম্ভব না। ইউক্রেনকে সহায়তা করতে ইউরোপে আটকে থাকা রাশিয়ার প্রায় 100 বিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় আশা করছে কয়েকদিনের মধ্যে এই বিষয়ে একটি চূড়ান্ত চুক্তি সম্পন্ন হতে পারে। রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে ইউক্রেনের রুশ বাহিনী পুরো ফ্রন্ট লাইনে অগ্রসর হচ্ছে এবং মির্নোগ্রাদ শহর ঘেরাও করে ইউক্রেনীয় সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। 16 বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম সহ 10টি সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া। বুধবার স্থানীয় সময় মধ্যরাত থেকে দেশটিতে শিশুদের জন্য প্ল্যাটফর্মগুলো নিষিদ্ধ করা হয়েছে। নতুন আইন অনুযায়ী কোনো কোম্পানি এই নির্দেশ না মানলে সর্বোচ্চ $33 মিলিয়ন জরিমানা গুনতে হবে। সরকারের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে অস্ট্রেলিয়ার সাধারণ মানুষ। গত 1 বছর ধরে অস্ট্রেলিয়ায় শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে চলছে নানা জল্পনা। অবশেষে বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ হল 16 বছরের কম বয়সীদের জন্য 10টি সামাজিক মাধ্যমের ব্যবহার। বুধবার স্থানীয় সময় মধ্যরাত থেকে দেশটিতে শিশুদের জন্য টিকটক, গুগল, ইউটিউব এবং মেটার ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলো নিষিদ্ধ করা হয়েছে। সরকারের নতুন আইন অনুযায়ী 10টি বৃহত্তম প্ল্যাটফর্মকে শিশুদের প্রবেশ সুবিধা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো কোম্পানি এই নির্দেশ না মানলে সর্বোচ্চ $33 মিলিয়ন জরিমানা গুনতে হবে। মানবাধিকার কর্মীরা সরকারের এই সিদ্ধান্তের প্রশংসা করেছে। এমনকি বিশ্বের অন্য যেসব দেশ শিশুদের বয়স বিবেচনায় একই ধরনের পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করছে, সেসব দেশও বর্তমানে অস্ট্রেলিয়ার এই নিষেধাজ্ঞার দিকে নজর রাখছে। বিশ্বজুড়ে শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তায় সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব নিয়ে উদ্বেগ দিন দিন বাড়ছে। তবে অস্ট্রেলিয়া সরকারের এমন পদক্ষেপের সমালোচনা করছে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি ও বাক স্বাধীনতার পক্ষে লড়াই করা প্রতিষ্ঠানগুলো। রাইসা জান্নাত, সময় সংবাদ।
ইতালিতে ৩ বছর মেয়াদের স্পন্সর ভিসার প্রথম পর্যায়ে কোটার তুলনায় আবেদন অনেক কম জমা পড়েছে। সঠিক মালিক নির্বাচন এবং আবাসন সনদের অভাবেই এই সংখ্যা কমেছে বলে অভিমত ইমিগ্রেশন বিশেষজ্ঞদের। তবে এতে করে বাংলাদেশের আবেদনকারীদের ভাগ্য খুলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতালি থেকে হাসান মাহমুদের তথ্যচিত্র রিপোর্ট। অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং শ্রমিক সংকট নিরসনে ইতালি সরকার ঘোষিত ৩ বছর মেয়াদী স্পন্সর ভিসার প্রথম পর্যায়ের আগাম ফর্ম পূরণ শেষ হয়েছে গেল ৭ ডিসেম্বর। বুধবার থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন সংশোধনের সুযোগ রাখা হয়েছে। ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে ইতালি সরকার ৫ লাখ শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নেয়। ২০২৬ সালে ১,৬৪,৮৫০ জন শ্রমিকের জন্য আগাম ফর্ম পূরণ সম্পন্ন হয়েছে। ইমিগ্রেশন নিয়ে কাজ করা প্রবাসী বাংলাদেশিরা বলছেন, নানা কারণে এবার কোটার চেয়ে আবেদন অনেক কম জমা পড়েছে। এতে করে বাংলাদেশিদের ভাগ্য সুপ্রসন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০২৬-এর যে ফ্লুসে আমরা আবেদন করেছি, এই ফ্লুসের মধ্যে আপনার যে কোটা অনুযায়ী আমাদের স্পন্সর যাই আবেদনকারীরা এবার খুবই কম পড়েছে। এই কারণে আমাদের যারা স্পন্সর আবেদন যারা করেছেন তাদের পসিবিলিটি অনেক বেশি। আমাদের বাংলা কমিউনিটির আমরা অনেকেই খুশি এই কারণেই যে আমরা সঠিকভাবে জমা দিতে পেরেছি এবং জমা দেওয়ার কারণে আমাদের এবারে নুলাস্তা ওঠা এবং বিশেষ করে ভিসা প্রক্রিয়াটা হয়তো সহজ হবে। এই আবেদনগুলোর ক্লিক ডে নির্ধারণ করা হয়েছে আগামী ১২ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বিভিন্ন ক্যাটাগরিতে ওই দিনগুলো নির্ধারণ করা হয়। ১২ জানুয়ারি কৃষি, ৯ ফেব্রুয়ারি পর্যটন, ১৬ ফেব্রুয়ারি কাজ ও ব্যবসার স্পন্সর এবং ১৮ ফেব্রুয়ারি ডোমেস্টিক কাজের জন্য ক্লিক ডে অনুষ্ঠিত হবে। এদিকে ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন, যাচাই বাছাইয়ের এখনও অনেক আবেদন বাতিল হচ্ছে। সেই ক্ষেত্রে আগামী ক্লিক ডের আগে বহু আবেদনকারীর আবেদন বাতিল হতে পারে। ২০২৬ সালের শেষ দিকে পরবর্তী বছরের জন্য নির্ধারিত ১,৬৫,৮৫০ জনের কোটার আবেদন শুরু হবে। শেষ বছর ২০২৭ সালের কোটা নির্ধারণ করা হয়েছে ১,৬৬,৮৫০ জন। সময় সংবাদ, ইতালি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা, রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ, নতুন দেশ গড়তে সবাইকে গণভোটে উদ্বুদ্ধ করার তাগিদ প্রধান উপদেষ্টার। আইসিইউতে চিকিৎসা চলছে বেগম জিয়ার, ব্রিফিংয়ে ডাক্তার জাহিদ। দেশেই সর্বোচ্চ সেবা নিশ্চিতে কাজ করছে মেডিকেল বোর্ড, যে কোনো প্রয়োজনে নেওয়াও হতে পারে বিদেশে। এবং পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ, ভোট করলেও চূড়ান্ত হয়নি দল। ১২৫ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির, অন্য দলের বিদ্রোহীদের স্বাগত জানানোর ঘোষণা। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়ের।